আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১.৫ দশকের স্বৈরতন্ত্র হটিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে নোবেল জয়ী ইউনূস ক্ষমতায় আসায় সূচনা হয়েছে এক নতুন দিগন্ত। ফলে অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান প্রত্যাশা তৈরি করেছে আমেরিকা প্রবাসীদের মধ্যে। আলোচনা চলছে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়েও। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বরাবরের মতোই জাতিসংঘ সদর দপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা ওড়ানো হয়েছে। আর প্রিয় বাংলাদেশের পতাকাটি উঠছে সবার আগে। এ যেন নতুন বাংলাদেশকে স্বাগত জানানোর অন্যরকম আয়োজন। সুদীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও একাধিক বিশ্ব নেতার সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তা চাওয়া ছাড়াও তার সরকার গণতন্ত্র রক্ষায় কি কি ভূমিকা রাখতে চায় তাও তুলে ধরবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সব মহলে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ডক্টর ইউনূসের এই সফরকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাদের রয়েছে অনেক প্রত্যাশা। আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের ১৭ কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন। যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উনি পূরণ করতে সক্ষম হবেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমন্ত্রিত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী আরও একটি নতুন বাংলাদেশকে চেনার সুযোগ পেয়েছে। আর সেই সম্ভাবনাময় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি দেশবাসীর রয়েছে অনেক প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা কেবল সময় বলতে পারবে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পুলিশ ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘ। ঢাকা নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার তেজগাঁ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকে এমন ইচ্ছা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সামনে ভালো উদাহরণ তৈরি করতে চায় তার সরকার। পরে একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চেভোসে। বাংলাদেশ ও ইরানের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সহযোগিতায় এগিয়ে নেবার উপর গুরুত্ব আরোপ করেন। একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রেক্সমোলার। সাক্ষাতে ম্যানগ্রোভ গবেষণা ও শ্রম সংস্কারের জন্য ডেনমার্কের সহায়তা চান ডক্টর ইউনূস। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচার শেখ হাসিনা সহ ৭৫ আসামির বিরুদ্ধে আরও ২টি অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, অপরাধ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। এছাড়া 2021 সালে গুম করার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ডক্টর ঈশিতা। তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর সরকার বিচারক নিয়োগ দিলেই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। দুদেশের মধ্যকার সমস্যাগুলো নিয়ে ভারত সজাগ এবং তারা দ্রুততার সাথে সেগুলো সমাধানের চেষ্টা করছে। ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার সাথে বৈঠক শেষে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। দুদেশের সম্পর্কে আরও কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় উভয়পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি হিস্যা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো সমস্যাগুলো ভারতকে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চায় এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির বড় ভূমিকা ছিল, এটি কারো একার অর্জন নয়। 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এই দেশ স্বাধীন করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এছাড়া তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর আওয়ামী লীগ। আওয়ামী প্রেতাত্মারা যেন আবার ঘুরে না দাঁড়াইতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 112 দিন পর রোববার শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগেই ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষাবর্ষের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রৌদ্রোজ্জ্বল সকালের স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও। নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা ও জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এখন অগ্রাধিকার শিক্ষার্থীদের। সকাল 8টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের ক্লাস শুরু হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে এসেছেন। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। এখানে আমরা 3 মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসে যেন সেমিস্টারটা শেষ করতে পারি। আমরা মনে করি যে আমরা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আসলে এই ক্ষেত্রে সকলেই সহযোগিতাপূর্ণ হতে হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো ঝামেলা হবে তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। 2টা ক্লাস নাই একটা কোর্সের, এখন আমরা করেছি 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবাই একটা কঠিন মানসিক, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে এসেছি। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা
সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। হলের দীর্ঘদিনের সমস্যা, হলের মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। কিছুটা বাস্তবতাও আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আবাসন উপযোগী এবং শিক্ষা উপযোগী হল করবার জন্য সর্বাত্মক পলিসি লেভেলে আমরা কথা বলছি এবং সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করেন অনেক শিক্ষার্থী। প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগতো, দ্যাটস ওয়াই পড়াশোনা করার সুযোগটা হতো না এবং দেখা যেত যে প্রোগ্রামের ক্ষেত্রে ক্লাস কনসিডার করতো না। আগে রাজনীতির যে চাপ ছিল, পড়াশোনা হয়তো বিঘ্ন ঘটতো। রাজনীতি পড়াশোনা সে একসাথে মেনটেন করতে পারে। যারা রাজনীতি করবে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং যারা রাজনীতি করবে না তারাও শিক্ষা গ্রহণ করবে, যারা নিজেদের ফিল্ডে তারা কাজ করবে। ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, ঢাকা। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে ও চলতি বছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেছুর রহমান। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। কেউ সম্পদের হিসেব না দিলে ও ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তি হবে বলেও জানান। তবে এই হিসেব জনসম্মুখে প্রকাশ করা হবে না ও তথ্য অধিকার আইনেও কেউ আবেদন করে তথ্য পাবেন না বলে জানান সচিব। রিপোর্ট করছেন রকন উদ্দিন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব 5 বছর পর পর নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান থাকলেও এতদিন তেমনভাবে আমলে নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয় কমিটি। তাদের প্রতিবেদন অনুযায়ী এখন থেকে প্রতি বছর সম্পদের হিসেব দিতে হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আয়কর বিবরণী জমা দেওয়ার সাথে যার সম্পর্ক নেই নির্ধারিত ফর্মে জমা দিতে হবে এই হিসেব। সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কেন জনসম্মুখে প্রকাশ করা হবে না? না, এটা ফান্ডামেন্টাল রুল। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাজব্যান্ড এটা ওয়াইফকে দেবে, ওয়াইফকে হাজব্যান্ড দেবে? এটা পজিটিভলি দেখেন। যখন যার বিরুদ্ধে কোনো সমস্যা হবে সে প্রোটেক্টেড না। মূল কথা হলো স্পিরিটটা হলো তার সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম। তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। কেউ ভুল তথ্য দিলে ও সম্পদের হিসেব না দিলে আইন অনুযায়ী তিরস্কার থেকে শুরু করে চাকরি থেকে অব্যাহতি পর্যন্ত দেয়া হতে পারে বলেও জানান তিনি। ফাইন্যান্সিয়াল জায়ান্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। রকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্রে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে সদস্য আর পাবলিক প্রসিকিউটরকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতেই সারা দেশে একের পর এক কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে। আর কারা এসব করছে তা সবাই জানে। রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, অগাস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের অনেক নেতাই পালিয়ে গেছেন।
আবার অনেকেই ঘাপটি মেরে আছেন। তাদের কাছে অনেক কালো টাকা। তিনি বলেন, শেখ হাসিনা ঋণ নিয়েছে 18,35,000 কোটি টাকা। 60 থেকে 65,000 কোটি টাকার নামমাত্র উন্নয়ন কাজ করেছে। বাকি সিংহভাগ টাকা পাচার করলেও কিছু টাকা দেশেই থেকে গেছে। সেই টাকা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায়, এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন? এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের দোষর। আওয়ামী লীগ সরকার আমলে পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর চুরি নয়, প্রশান্ত মহাসাগর চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রোববার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই যে লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এ পুরো কি বলবো, কি শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম করাপ্ট করে গেছে। এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব। চেষ্টা করছি আমরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন ডক্টর ইউনূস। নির্বাচন ও পুলিশি সংস্কারের সহায়তার ইচ্ছা সংস্থাটির। ঢাকার সাথে সম্পর্কের উন্নয়ন চায় দিল্লি, ফখরুলকে প্রণয় ভার্মা। 112 দিন পর রোববার থেকে শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে নির্দেশনা উপাচার্যের। নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। ভুল তথ্যে চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।